আরও ভালো অনুভূতির জন্য হেডফোন ব্যবহার করুন। এই যে নবাবের ব্যাটা, ও ভুল বলে ফেললাম, তুমি নবাব পুত্তর হবে কেমন করে? তাদের আর যাই হোক এমন নোংরা স্বভাব হবে না। তারা তো পরিষ্কার করে, আর তুমি করো নোংরা। সে যাই হোক, বাথরুমে তুমি ঢুকবে না, খবরদার। মানে তা আমি হেসি করবো কোথায় শুনে? তোমার বাপের বিছানায়? এই খবরদার, একদম বাজে কথা বলবে না। নোংরা লোক একটা। আমার বাপের পায়ের নখে যুগ গিয়েও আগে। কেন শুনি? ওই বুড়ো মানুষটাকে নিয়ে টানাটানি কিসে? ওরে, প্রথমে কে কার বাপকে টানলো শুনি? হ্যাঁ, বেশ করেছি। তোমার বাপ মায়ের শিক্ষা থাকলে তুমি এমন একটা নরাধম তৈরি হতে? একটা মূর্খ মদমাতাল নোংরা। কি কি বললে তুমি? আমার বাপ মায়ের শিক্ষা খারাপ? আর তোমার বাপ মা কেমন? হ্যাঁ, তোমার বাপ মা কেমন শিক্ষা যে বরের সাথে এমন কথা বলো? বাবা, কে বলে তুমি মাতাল গো? কথার মার প্যাচের জ্ঞান তো দেখছি 16 আনা। কে কাকে কি শিক্ষা দিয়েছে তা তো দেখতেই পাচ্ছি। রোজ বাথরুমে ঢুকে মুতে রাখবে, বমি করবে, থুতু ফেলবে, অথচ সেগুলো ধুতে বললে ধোবে না। তুমি আবার শিক্ষার কথা বলো? আজ বাথরুমে ঢুকেছ কি চেলা কাঠের বাড়ি দিয়ে তোমার থোবড়া আমি চ্যাপটা করে দেব বলে রাখলাম। আমার থোবরা চ্যাপটা করার আগে তোমার থোবরা জিওগ্রাফি আমি বদলে দেব। তবে রে, মুড়ো ঝেঁটাটা আনি তো খুঁজে, আর ঝেঁটার বাড়ি দিয়ে তোমার হিসি করা আমি বার করব। কে স্বামীকে মুড়ো ঝাঁটার বাড়ি দেবে? অলক্ষী জগরুটে কুলোটা মেয়ে ছেলে। কি কি বললে তুমি? এবারে আর বলবো না, করে দেখাবো। এই বলে গগন সোজা শৌচাগারের ভিতরে ঢুকে দরজা না আটকে রত্নার সামনে প্রস্রাব করে ভাসিয়ে দেয় এবং যথারীতি কোনো জলের ব্যবহার না করে সেখান থেকে বেরিয়ে নিচের ঘরে না গিয়ে হন হন করে হেঁটে সোজা তার বড়দার ধান রাখার ঘরে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে। সেই রাতটা কাটে। তবে তার পরের দিন ঘটে অদ্ভুত ঘটনা। রাত্রে ফিরে সে শৌচাগারে গেল এবং নোংরা করে রেখেই বেরোল। কিন্তু শৌচাগারের অকহতব্য দশা দেখেও রত্না একেবারে চুপ করে রইল। কিচ্ছুটি বলল না। তার পরের দিনেও না, এমনকি তার পরের দিনেও নয়। গগনের মনে তখন বিজয়ের গৌরব। তোর শালা, একবার মুততে যেতে হবে। কিন্তু বস সামলে, রোজ রাতেই তো গিয়ে হাঁকবে, আর না হলে বমি করবে, পরিষ্কার তো করবে না। তোমার বউ তো মেলা ফ্যাচ ফ্যাচ না করে সামনে থেকে সর, নইলে শালা এখানেই পুঁতে দেব। বউ বউ কি করবে? সাহস আছে? ওই রোজের ঝগড়া, চিৎকার, চেঁচামেচি ছাড়া আর দম আছে তার? এভাবে বলো না, তোমায় তো ভালো মুখেও বুঝিয়েছে বলো, তুমি তো শোনো না। বেশ করেছি, আমার বাথরুম, আমি যা পারি তাই করব। বোতলটার গায়ে কষে এক লাথি মেরে সেটাকে প্রায় 20 মিটার দূরে পাঠিয়ে দিল গগন। নেশা অতিরিক্ত চড়ে গেলে গায়ে গতরের শক্তিও বোধহয় বেশ বেড়ে যায়। গভীর রাত্রের পিন পতন নৈশব্দ যেন খান খান হয়ে গেল কাঁচ ভাঙার শব্দে। সে টলতে টলতে উঠে দাঁড়িয়েছে। আসলে গগন হলো পাড়ার মাতব্বর, দাদা গোছের লোক।
পাড়ার কম বয়সী ছেলেরা তাকে গগনদা বলেই বেশি সমীহ করে, আর নিন্দুকেরা বলে গগন মস্তান। কি হলো? এই মা, বাথরুমের টিনের দরজাটা বন্ধ, কিন্তু কেন? এই বলে টিনের দরজাটা ধরে নাড়াতে থাকে। হঠাৎ চোখ যেতে চমক ভাঙে। কি তালা লাগানো? আচ্ছা, চুপ করে থেকে শালি এই বুদ্ধি লাগিয়েছে। এখন কিছু বলাও যাবে না, মুড়ো ঝেঁটা নিয়ে তেরে আসবে। কিন্তু আর বেশিক্ষণ দাঁড়ালে যে জামা কাপড় নোংরা হয়ে যাবে। যাই, সামনে যোগ পুকুরেই যেতে হবে। অগত্যা তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে কিছুটা দূরে অবস্থিত পুকুরের ধারে পৌঁছে গেল সে। গ্রামের এই পুকুরটাকে গগন জন্ম থেকে দেখছে। পোশাকি নাম যক্ষ পুকুর। লোকের মুখে মুখে সেটা অপভ্রংশ হয়ে এখন হয়ে দাঁড়িয়েছে যখ পুকুর। এখানে আগে কিন্তু কখনোই আসার দরকার হয়নি গগনের। নামে পুকুর হলেও চেহারায় কিন্তু সে এক দিঘি। রাত্রের অন্ধকারে এত বড় জলাশয়টাকে দেখতে বেশ ভয়াবহই লাগছে। এত রাতে এখানে কে? দেখে তো মেয়ে মনে হচ্ছে। বাবা, সাহস তো কম নয়। একবার গিয়ে দেখতে হচ্ছে তো। মেঘে ঢাকা চাঁদের ফ্যাট ফ্যাটে আলোতেও গগন পরিষ্কার বুঝতে পারল যে মহিলা অল্প বয়সী এবং অসামান্য রূপসী। ব্যাস, আর যায় কোথায়? তার প্রকৃতির ডাক ঘুমিয়ে গিয়ে পুরুষত্ব জেগে উঠল। কাম ক্ষুধায় তার দুই পা কাঁপতে লাগছে। শুনশান রাত, নির্জন পুকুর পার, আর এমন এক সুন্দরী মেয়ে মানুষ। কপাল খুলে গিয়েছে আজ। রত্নাকে তো এখন সত্যি ধন্যবাদ দিতে ইচ্ছে করছে। সে যদি কল ঘরে তালা না দিত তবে এমন সুযোগ কি পাওয়া যেত? কিন্তু এইখানে বসে করছেটা কি? বাসন মাজছে? কাপড় কাচ্ছে? না, নাকি স্নান করতে এসেছে? কিন্তু এত রাতে তা সে যাই করুক, কি তাতে কি? এখন আপাতত মজা তো নেওয়া যাক। গগন পা টিপে টিপে এগোতে লাগলো মহিলার দিকে। নিঃশব্দে তার পিছনে এসে দাঁড়ালো। ইতিমধ্যে সে পুরো পরিকল্পনার ছকটা কষে নিয়েছে। নীরবে কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পরে গগন জিজ্ঞাসা করল, এই যে দিদি, শুনছেন? সাড়া দিল না মেয়েটি। বলছি, ও দিদি, কি করছেন এই পুকুর পাড়ে আপনি এত রাতে? বলি, আপনার কি ভয় ডর নেই নাকি? মেয়েটি এবারেও চুপ। আশ্চর্য তো, মেয়েটা মুখ বা বধির নয় তো? তাহলে তো গগনের কাজ অনেক সহজ হয়ে গেল। আর বেশি সময় নষ্ট করে কাজ নেই। মহিলাকে আগাম কিচ্ছুটি বুঝতে না দিয়ে শটান তাকে নিজের বলিষ্ঠ দুই বাহুর সাহায্যে
বলপূর্বক চাপটে ধরতে গেল গগন। আর ঠিক তক্ষুনি যা ঘটল তার জন্য আদৌ প্রস্তুত ছিল না সে। তার দুটি হাত যেন শূন্যে একবার পাক খেয়ে ফিরে এলো, এবং সেই সাথে পা হড়কে শটান ভূমিশয্যায় পতিত হতে হতে আরো খানিক হড়কে জল এবং স্থলের ঠিক মাঝামাঝি অবস্থান পেল। তার শরীরের উপরের অংশ ঘাটে পিঠ পেতে শুয়ে রইল, আর নিম্নাঙ্গ পুকুরের জলে পালকের মতো ভাসতে লাগল। তাড়াতাড়ি উঠে বসতে গিয়ে গগন টের পেল তার পিঠ, কোমর ও ঘাড় একসাথে বিদ্রোহ শুরু করেছে। ছড়ে গিয়েছে দুই হাতের কনুই। এত সহজে ওঠা যাবে না। অতি কষ্টে ঝরে যাওয়া কনুইয়ের উপর চাপ দিয়েই সাবধানে উঠতে যেতেই ঘটে যায় আরো বড় বিপত্তি। তার জন্য দায়ী ঘাটে জমে থাকা শ্যাওলা। ওঠার বদলে গগন আরো সেঁধিয়ে গেল জলে। গ্রামের ছেলে গগনের তো আর সাঁতারটা অজানা ছিল না, কিন্তু সেখানেও বাদ সাধল ভাগ্য। জলে ভেসে ওঠার সাথে সাথে গগন টের পেল তার দুটো পাই সবলে জড়িয়ে ধরেছে কিছুতে, হয় কচুরিপানা নয় জল ঢোরা সাপ। গগন সর্বশক্তি দিয়ে ঝাড়া মেরে ওই শক্ত বন্ধন থেকে নিজেকে ছাড়াতে পারল না। হাঁসফাঁস করছিল গগন। আর তখনই যা দেখল তা না দেখলেই বুঝি ভালো হতো। বুদবুদ শব্দ তুলে জলের নিচ থেকে উঠে এসেছে একজোড়া ঠিক টুনি বাল্বের লাল আলো। ভয় পেতে ভুলে গিয়েছে গগন। সে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে সেদিকে। দুটি আলোক বিন্দুর আলোর ছটায় চতুর্দিক লালচে হয়ে রয়েছে। কিন্তু সেখানেই শেষ নয়, আরো কিছু দেখা বাকি ছিল গগনের। ক্রমশ জলের ভিতরে সেঁধিয়ে যেতে যেতে গগন দেখল নারী মূর্তিটি সহসা অসাধারণ দক্ষতায় প্রচণ্ড এক লাফ মেরে মাটি থেকে প্রায় 12 ফুট উপরে শূন্যে উঠে গেল, এবং ঝপাঙ্কুরের প্রচণ্ড এক শব্দ তুলে পড়ল শটান জলের ভিতরে। এক মুহূর্ত সময় নষ্ট হল না। গগনও সাঁত করে হারিয়ে গেল জলের মধ্যে। একটা চিৎকার করারও সময় পেল না সে। আচ্ছা, সব পুজো ভগবানের উদ্দেশ্যেই কি হয়, নাকি সব পুজোর পিছনেই কোনো মহৎ কারণ লুকিয়ে থাকে? নমস্কার শ্রোতা বন্ধুগণ, আমি পার্থ। অনেকটা বিরতির পর আমরা আবার ফিরলাম। আশা করি আবার আপনাদের ভালোবাসা পাবো। ও হ্যাঁ, সাথে নিয়ে ফিরেছি বিশু দাদুকে। চিনতে পারছেন তো? সে যে 3 বন্ধু মিলে গেছিল বাড়ি কিনতে, তারপর যাই হোক, সেই বিশু দাদু ফিরেছে তার নাতি নাতিদের জন্য আবার এক ভয়ানক গল্প নিয়ে। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, লেখিকা উপাসনা রায় চট্টোপাধ্যায়ের কলমে জখ পুকুরের জোকা বাড়ি। এই রনি, যাস না। কি হচ্ছেটা কি বাবা? রনি, আমি কিন্তু বারণ করছি যেতে। দাঁড়া, আজ তোর বাবা আসুক। রনি, যাস না। রনি, ঘরে আয়। যাতায়াতের রাস্তার মাঝেই রনিদের বাড়িটা পড়ে। রনি হচ্ছে বিশু দাদুর কাহিনীর সমস্ত শ্রোতা কাম আদরের নাতিদের মধ্যে অন্যতম একজন। তো রনিদের বাড়িটা পার হওয়ার সময় বিশু দাদু থমকে দাঁড়িয়ে গেলেন। বাড়ির ভিতর থেকে স্পষ্ট ভেসে আসছে রনির মায়ের উচ্চস্বর। বোধহয় কারোর উপর খুব রাগারাগি করছেন তিনি। কিন্তু বিশু দাদু যতদূর জানেন যে এই সময় তো রনিতের বাড়িতে একমাত্র
ওর মা ছাড়া আর কারোর থাকার কথা নয়, কারণ রনির বাবা এখন অফিসে, আর রনির স্কুল থেকে ফিরতে এখনো মিনিট 15-20 বাকি তো বটেই। তাহলে হয়তো ফোনে কথা বলছেন কারোর সাথে। বিশু দাদু নিজের বাড়ির পথে পা বাড়িয়েই সহসা থমকে গেলেন। রনির স্বর ভেসে এলো যে, কাঁদো কাঁদো স্বরে সে তার মাকে কিছু যেন একটা বোঝানোর চেষ্টা করছে। কয়েক সেকেন্ড চুপ করে দাঁড়িয়ে থেকে বিশু দাদু পায়ে পায়ে এগিয়ে গিয়ে রনিদের দরজায় কড়া নাড়লেন। মিনিট খানেকের মধ্যেই খুলে দিয়েছে দরজা। রনির মা খুলেছেন। বিশু দাদুকে দেখে শশব্যস্ত হয়ে তিনি বলে উঠলেন, ওমা কাকাবাবু, আপনি আসুন আসুন, ভিতরে আসুন। কি ব্যাপার বৌমা, রনি কি আজ তাড়াতাড়ি ফিরে এসেছে নাকি স্কুল থেকে? আমি যেতে গিয়ে তোমাদের দুজনেরই গলা শুনলাম বলে মনে হলো। হ্যাঁ কাকাবাবু, সেই নিয়েই তো হয়েছে এক ঝামেলা। ওই যে ওই ঘোষাল পুকুর আছে না কাকাবাবু, সেখান দিয়ে যাতায়াত করলে নাকি বাবুর অনেক সময় বেশি বাঁচে। জানেন কাকাবাবু, আমি পই পই করে ওকে বারণ করেছি ওই রাস্তা দিয়ে যাতে ভুলেও না যায়। আমি আর ওর বাবা দুজনে ওকে বহুবার বারণ করেছি, কিন্তু কে শোনে কার কথা? দেখুন না, বাচ্চা মানুষ একা একা আসতে কি যদি কোনো কাণ্ড বাঁধিয়ে দেয়, পটাশ করে একটা মারতে হয়। আহ বৌমা, বাচ্চাদের মারলেই কি সব হয়ে যায়? কি বলি বলুন তো, একদম কথা শোনে না। যত বড় হচ্ছে তত যেন দিন দিন অবাধ্য হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কথা তো সব শোনে, আপনি একবার একটু বলুন না, যদি শোনে। তা তোমার বিরুদ্ধে কি সব অভিযোগ শুনছি দাদু ভাই? তুমি নাকি মায়ের একদম কথা শুনছো না। কিন্তু দাদু, আমার যে তাতে স্কুলে যেতে আসতে অনেকটা কম সময় লাগে। এই তো দেখো, আমি প্রায় 20 মিনিট আগেই বাড়ি চলে এসেছি অন্য দিনের চেয়ে। বড় রাস্তা দিয়ে এলে তো অনেক সময় লাগে আমার। আচ্ছা আচ্ছা, বেশ বেশ। এই প্রসঙ্গ নিয়ে বরং আমরা আজ সন্ধেবেলা গল্পের আসরে কথা বলবো, কেমন? তুমি বরং আজ তাড়াতাড়ি চলে যেও আমার বাড়ি, কেমন দাদু ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাব, সবাই যাবে। কিন্তু আজ তুমি আমাদের কি গল্প শোনাবে গো দাদু? আজ এই পুকুর পাড়ে যাওয়া কেন নিষেধ, কি থাকতে পারে পুকুরের ভেতরে, এইসব নিয়েই গল্প শোনাবো। তবে ঠিক গল্প নয়, একেবারে সত্যি ঘটনা, আমার নিজের জীবনে ঘটেছিল। তাই দাদু? হ্যাঁ গো, সে অনেক অনেক বছর আগের কথা, বুঝলে দাদু ভাই। তখন আমি চাকরি করতাম। ঠিক আছে দাদু, আজ তাহলে তোমার বাড়িতে একটু তাড়াতাড়ি যাব। বেশ তো, তবে একটা কথা দাদু ভাই, তুমি আমার সামনে মাকে কথা দাও যে ওই পুকুর পাড় দিয়ে আর কখনো যাতায়াত করবে না। একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবে, তাহলেই তো একদম ঠিক সময়ে স্কুলে পৌঁছে যেতে পারবে। আর ফেরার সময় তো কোনো তাড়া থাকে না, সময় লাগে লাগুক, কিন্তু বড় রাস্তা ধরেই ফিরবে, কেমন? কিন্তু দাদু। না, আর কোনো কিন্তু নয় সোনা, মায়ের কথা শুনতেই হবে দাদু ভাই। আর মা তোমায় কেন বারণ করছেন ওই পুকুরের ধার দিয়ে আসতে, তা তুমি আজ আমার গল্পটা শুনলেই বুঝতে পারবে। সন্ধ্যাবেলা গল্পের আসর জমে উঠেছে রীতিমতো। বিশু দাদুকে ঘিরে বসেছে কচি কাঁচার দল। গল্প শুরু হলো। বিশু দাদু মুখ খুললেন। আমি তখন চাকুরিতে, ট্রান্সফারের দরুন বহু জায়গায় ঘুরেছি পুরো চাকরি জীবনটায়। কত যে চাকরি বদলিয়েছি কি আর বলবো। তবে বাড়ি থেকে অফিসের দূরত্ব খুব বেশি ছিল না, বাসে মিনিট 20 লাগতো। সরকারি চাকরি, মোটামুটি উচ্চ পদেই ছিলাম। আজকের এই ঘটনাটি যবে ঘটেছিল তখন আমার যুবক বয়স। সেই সময় দিন 5 জন্য তাকে শহর থেকে অনেকটাই দূর সেই জামুলিয়া গ্রামে যেতে হয়েছিল। এই ঘটনা সেখানকার। আসুন আসুন বিশুবাবু, আসুন।
কোনো অসুবিধা হয়নি তো? নমস্কার, আমি রজত সরকার, এই গায়ের মোড়ল। শহর থেকে আগেই খবর এসেছিল আপনি আসবেন। চলেন চলেন, আপনার বাড়ি দেখাই। কিছুক্ষণ পর একটা বাড়ির সামনে এসে দাঁড়ায় মোড়ল মশাই এবং বিশু দাদু। দোতলা পাকা একটা বাড়ি। এই গাঁয়ে পাকা বাড়ির সংখ্যা হাতে গোনা মাত্র। বাড়ির পাশেই প্রকাণ্ড একটা পুকুর। বাড়ির ভিতরে প্রবেশ করতেই মনটা বেশ ভালো হয়ে যায় বিশু দাদুর। শহরের ব্যস্ততা থেকে দূরে এরকম একটা বাড়ি খুঁজে পাওয়া খুব ভাগ্যের বিষয়। কয়েকটা দিন বেশ ভালোই জমবে। এই যে, এইটা আপাতত আপনার বাড়ি। আশা করি এখানে থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধা হয়, রমা তো রয়েছে, ওকে খবর দেবেন। সে প্রতিদিন সকালে এসে ওই ঘরের যাবতীয় সমস্ত কাজকর্মের পাশাপাশি দুবেলার রান্না বান্না সব সেরে দেবে। শুধু এখানে কারেন্ট মাঝে মাঝেই চলে যায়, তাই একটু অসুবিধা হবে না। পিছনে দেখলাম বড় একটা পুকুর রয়েছে, জানলা খুলে রাখলে রাতে আর পাখার প্রয়োজন হবে না। না না, ও পুকুর ভালো নয়। জানলা রাতে একদম খুলবেন না আপনি। কেন ভালো না কেন? পুকুরটা খুব গভীর, ভুল করেও যেন ওখানে যাবেন না। তাছাড়া কয়েকদিন আগে এই গগন নামের এক লোক ওই জলে ডুবে মারা গেছে। ও পুকুরের একটু সমস্যা আছে, ও মানুষ টানে। বিশু দাদু আর কথা বাড়ায় না। এরপর ব্যস্ত হয়ে পড়ে নিজের কাজবাজ নিয়ে। রমা মেয়েটাও ভালো, কোনো কিছু বলার আগেই সব করে দেয়। এরকমই একদিন অসম্ভব কাজের চাপ থাকায় বেশ দেরি হয়ে গিয়েছিল বিশু দাদুর। তাড়াতাড়ি পা ফেলে বাড়ি আসছিলেন। চলতে চলতে নরম ভিজে ভিজে কিছু একটা বস্তুর উপর পা পড়ে পচাত করে পিছলে গেল। গাঁগঞ্জের রাস্তা, গোমাতার কৃপা তো থাকবেই। ইস, ওহো, এখন কি হবে? এই পা নিয়ে ঘরে যাওয়া যাবে না, ধুতে হবে কোথাও। কিন্তু কোথায়? ওই তো পুকুর আছে। হ্যাঁ, ওখানে পা ভালো করে ধুয়ে নিয়ে তবে ঘরে ঢুকতে হবে। যেমন ভাবা তেমনই কাজ। বাড়ির কাছাকাছি এসে সোজা পুকুর পাড়ে চলে গেলেন বিশু দাদু। বড্ড অন্ধকার, সাক্ষোভ থাকাই স্বাভাবিক। খুব সাবধানে পা ফেলে এগোলেন বিশু দাদু। ঘাট সেভাবে বাঁধানো নয়, ফলে নরম কাদামাটিতে পা রাখাই দেয়। পা বসে যাচ্ছে, প্রচণ্ড পিছল, প্রতিটি মুহূর্তে পিছলে যাচ্ছে পা। সতর্কতা অবলম্বন করে এগিয়ে নোংরা লাগা পা পুকুরের জলে ডুবিয়ে দিলেন বিশু দাদু। সাথে সাথে একটা জ্বালা অনুভূত হলো পায়ের পাতায়। সর্বনাশ, জল ধরা নাকি ছিল আশেপাশে। তবে জল ধরা সাপ কামড়ালে নিশ্চয়ই দংশনের জায়গাটুকুই জ্বলবে। গোটা পায়ের পাতা কুটকুট করে কেন? জলে আর পা না দিয়েই বাড়ির দিকে হাঁটা দিলেন বিশু দাদু। বাড়ি পৌঁছে ভালো করে স্নান করলেন। পরিষ্কার জামা কাপড় পরে খাটে বসে ভালো করে নিজের বাঁ পায়ের পাতাটা পরীক্ষা করলেন। কিন্তু না, কোথাও এতটুকুও কিছু নেই। কোনো বিঁধ ক্ষত কিছুই চোখে পড়ল না। নিদেন পক্ষে কোনো লাল দাগ বা কিছু, তাও নেই। তাহলে বোধহয় জলটা নোংরা, সেই জন্যই চুলকাচ্ছিল। পাত্তা না দিয়ে এবার খেতে বসার তোড়জোড় শুরু করলেন বিশু দাদু। ভীষণ ক্লান্ত লাগছিল তাঁর, শরীর ছেড়ে আসছে একেবারে। আসন পেতে বসে পরিচারিকার রান্না করা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোল আর ভাত খেয়ে পরম তৃপ্তি সহকারে বিছানায় শরীর এলিয়ে দিলেন বিশু দাদু। কিন্তু শুলেই কি আর ঘুম আসে? একেবারে নতুন জায়গা, অচেনা অজানা,
তার থেকেও বড় কথা, প্রচণ্ড গরম। উফ, এত গরমে ঘুমানো যায় নাকি? পাশের জানলাটাও খুললে হতো, কিন্তু ঢিল ছোড়া দূরত্বে ওই পচা পুকুরটা, তার ভিতরে যে কত লক্ষ মশার চাষ তা তো আর বলার অপেক্ষা রাখে না। ঝাঁকে ঝাঁকে ওই বিষাক্ত মশা আক্রমণ করলে আর বাঁচার কোনো আশাই নেই। থাক, জানলা বন্ধই থাক। পা নিয়ে একটু চিন্তাও হচ্ছে, কে জানে কত ধরনের ব্যাকটেরিয়া ঘাঁটি গেড়ে আছে ওই জলে। নানান ভাবনা ভাবতে ভাবতে, ঘেমে নিয়ে হাঁসফাঁস করতে করতেই একটু তন্দ্রা মতো এসে গিয়েছিল বিশু দাদুর। হঠাৎ তেমন কোনো কারণ ছাড়াই ঘুমটা কেটে গেল তাঁর। মিনিট কয়েকের মধ্যেই বুঝলেন যে তেমন গরম তো আর লাগছে না, বরং শরীরে কেমন একটা শিরশিরে অনুভূতি জাগছে যেন। কিরকম ব্যাপার হলো? চোখ খুললেন বিশু দাদু। তখনই তার খটকা আরো বেড়ে গেল। ঘরে এত আলো আসছে কোথা থেকে? ঘুমের চোখেও পরিষ্কার বুঝতে পারছেন বিশু দাদু, এই আলোর উৎস হল চাঁদ মামা। কিন্তু বন্ধ জানলা ভেদ করে চাঁদের আলো ঢুকে কেমন করে? চোখ কচলে ভালো করে তাকালেন তিনি। এদিক ওদিক দেখতে দেখতে তাঁর চোখ পড়ল জানালার দিকে, এবং সেদিকে তাকাতেই তিনি যা দেখলেন তাতে তাঁর হৃৎপিণ্ড স্তব্ধ হয়ে যাওয়ার জোগাড় হল। জানালার একটা পাল্লা খোলা, আর সেই পাল্লাটা ধরে আছে শাঁখা পলা চুড়ি পরা একজন মহিলার হাত। প্রচণ্ড চমকে উঠে বিছানায় লাফিয়ে উঠে বসলেন তিনি। মুখের অর্ধেক ঘোমটা দিয়ে ঢাকা, বাকি অর্ধেক খোলা। একটি চোখ দৃশ্যমান, সেই চোখ স্থির তাকিয়ে রয়েছে বিশু দাদুরি দিকে। চাউনিতে চাপা একটা রিরংসা স্পষ্ট। আরো একটা জিনিস বিশু দাদুর নজরে এলো। মহিলা সম্পূর্ণ ভিজে, ঘোমটার সিক্ত আঁচল বেয়ে টপ টপ করে জল ঝরছে। শাঁখা চুড়ি চুইয়েও পড়ছে ফোঁটা ফোঁটা জল। মহিলা যেন এক্ষুনি মুষলধারে বৃষ্টিতে ভিজেছেন। কিন্তু কিন্তু বৃষ্টি কোথায়? আকাশ তো ঝকঝকে পরিষ্কার, চাঁদের আলোয় চতুর্দিক দৃশ্যমান। বহু কষ্টে মনে সাহস এনে বিশুদাদু চিৎকার করে উঠলেন, কে তুমি? সাড়া যে পাওয়া যাবে না এমন একটা প্রত্যাশাই ছিল, কিন্তু তাঁকে অবাক করে এবং তাঁর ভয়ের পারদকে আরো শতগুণ ঊর্ধ্বে তুলে দিয়ে ভেসে এলো ঈষৎ ভারী বামা কণ্ঠ। আমি এসেছি, চলো আমার সাথে। কোথায় কোথায় যাব? কে তুমি? চলো আমার সাথে, চলো। না 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 না, আমি কোথাও যাব না, কোথাও যাব না আমি। তুমি 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 চলে যাও, চলে যাও বলছি, এখান থেকে চলে যাও, এক্ষুনি যাও, এক্ষুনি যাও। ষড়যন্ত্র সম্পূর্ণ বিকল হয়ে যেতে বসেছে যেন। প্রাণপণ চেষ্টা করেও আর একটা টু শব্দও বেরোলো না বিশু দাদুর গলা দিয়ে। দুই হাত দিয়ে নিজেই নিজের গলা চেপে ধরলেন দাদু। নারী মূর্তি তখনও একটি চোখ দিয়ে স্থির তাকিয়ে রয়েছে তাঁর দিকে। বিশু দাদু দ্রুত মুখ ঘুরিয়ে নিলেন। এগিয়ে গিয়ে যে জানলাটা বন্ধ করে দেবেন তা তো আর সম্ভব নয়, কারণ জানালার একটা পাল্লা ধরেই তো দাঁড়িয়ে রয়েছেন মহিলা। এতক্ষণ খাট থেকে নেমে পাশের ঘরে চলে যাওয়ার কথাটা মাথায় আসেনি তার। সেটাই করতে হবে। দরজা খুলে বাইরে বেরিয়ে যাওয়া যাবে না, কারণ বাইরেই দাঁড়িয়ে আছে ও। বিশু দাদু আর সময় নষ্ট না করে ধরফর করে খাট থেকে নামতে গেলেন। কিন্তু ঠিক যে কি হলো তিনি নিজেও বুঝে উঠতে পারলেন না। বিশু দাদুর একটা পা
নিজে স্পর্শ করল ঠিকই, কিন্তু বাকি দেহ অদ্ভুতভাবে বিছানা আঁকড়ে ঝুলে রইল। বিশুদাদু এক পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলেন। পারলেন তো নাই, উপরন্তু এবার তিনি সম্পূর্ণ দেহ নিয়ে ধপাস করে শটান মেঝেতে পড়লেন। আচমকা অত জোরে পড়ে যাওয়ার অভিঘাতে বিশুদাদু ভীষণ চমকে লাফিয়ে উঠে বসলেন বিছানায়। অন্তত 5 মিনিট সময় লাগলো তাঁর এটা বুঝতে যে তিনি এতক্ষণ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলেন মাত্র। তবু নিশ্চিত হওয়ার জন্য ঘাড় ঘুরিয়ে তাকালেন জানালার দিকে। না, জানালা বন্ধই আছে। সাংঘাতিক নিশ্চিন্ত বোধে শরীর এলিয়ে পড়তে চাইল। শুয়ে পড়লেন তিনি। অবশ্য এখনো বুকটা ধড়ফড় করছে, কপালে বিন্দু বিন্দু ঘাম। তবে ভয়টা মিলিয়ে যাওয়ার জন্যই কয়েক সেকেন্ডের মধ্যেই ঘুম নেমে এলো তাঁর 2 চোখে। কিন্তু তাঁর এই নিশ্চিন্ত বোধ যে ছিল ক্ষণিকের মাত্র, তা টের পেলেন সহজেই। পরদিন সকালে বিশুদাদুর ঘুম যখন ভাঙল, তখন বেলা বেশ অনেকটাই গড়িয়ে গিয়েছে। তাও ঘুম ভাঙত না, ভাঙল পায়ের পাতার তীব্র জ্বালা আর যন্ত্রণা অনুভূত হওয়ায়। চোখ কচলে তাড়াতাড়ি উঠে বসে বাঁ পায়ের পাতার দিকে তাকাতেই চমকে উঠলেন তিনি। গতকাল রাত অবধি যে পায়ে একটা বিঁধের চিহ্নও ছিল না, সেই পায়ে স্পষ্ট 3খানা লাল দগদগে মোটা মোটা আঁচড়ের দাগ। রক্তরেখা শুকিয়ে দাগগুলিকে যেন আরো স্পষ্ট করে তুলেছে। পা নাড়াতেই বিধানো যন্ত্রণায় কোকিয়ে উঠলেন বিশুদাদু। সাথে ভয়ানক দুশ্চিন্তা তাকে পাকে পাকে জড়িয়ে ধরতে লাগলো ক্রমশ। কিসে এমন আঁচড় দিল? পুকুরে পা দিতেই পায়ে জ্বালা অনুভূত হয়েছিল ঠিক, কিন্তু তাহলেও এমন আঁচড় লাগার তো কথা নয়। হ্যাঁ, কোনো ধরনের ত্বকের সমস্যা বা অ্যালার্জি হতে পারে, কিন্তু কিন্তু এমন বিভৎস আঁচড়ের ক্ষত। তাছাড়া পুকুরে তো এমন কোনো প্রাণী বাস করে না যার নখ আছে। হ্যাঁ, ব্যাঙের হয়তো নখ আছে, কিন্তু ব্যাঙ এমন আঁচড় দিয়েছে, এমন ভাবটা যে নিছকই পাগলামি আর হাস্যকর, তা একটা শিশুও জানে। আর পাড়ার পুকুরে নিশ্চয়ই কুমির থাকবে না। থাকলে সে কি আর শুধুমাত্র আঁচড় দিয়ে ছেড়ে দিত? না, আবল তাবল ভেবে কাজ নেই। ওহ, যাই হয়ে যাক না কেন, ডাক্তারের কাছে যেতে হবে। যাই, উঠে জানলাটা খুলি। জানালা বন্ধ থাকলেও ফাঁক ফোকর গলে যতটুকু সূর্যের আলো ঢুকছে ঘরে, তাতে পায়ের ক্ষতটি দেখার জন্য যথেষ্ট। বিশুদাদু সবে বিছানা ছেড়ে নামতে যাবেন, ঠিক এমন সময় ঘরের দরজা খোলার শব্দ হলো। পরিচারিকা মেয়েটি রমা বৈকল্পিক চাবির সাহায্যে ঘরের ভিতরে ঢুকে এসেছে। সে আসার আগেই বিশুদাদু কাজে চলে যান, তেমনই সময় নির্ধারণ করা আছে। ভিতরে ঢুকেই সে হতভম্ব হয়ে বলল, ও মা, দাদা বাবু, তুমি এখনো বিছানা ছাড়োনি? বলে অফিস যাবে কখন? বিশুদাদু কি উত্তর দেবেন ভেবে পেলেন না। রমা ফের বলল, ঘরের জানলাও তো খোলনি দেখছি, শরীর টরীর বিগড়ালো নাকি? তাই যদি হয় তবে আজ আর তোমার অফিস গিয়ে কাজ নেই, ঘরে থাকো, বিশ্রাম নাও। আমি একটু পরেই তোমায় চা দিচ্ছি, তারপর বাকি কাজ সারবক্ষণ। বলতে বলতে রমা খাটের পাশ দিয়ে কাটিয়ে জানালা খুলতে গিয়েই বলে উঠল, ও মা, হে কি, জানলায় জল লেগে আছে কেন? জল এলো কোত্থেকে? বৃষ্টি তো হয়নি।
বিশু দাদুর নিজের হৃদযন্ত্রের লাপটাপ শব্দ শুনতে পাচ্ছেন। অস্ফুট বিস্ময়সূচক স্বরে তিনি বলে উঠলেন, জল? হ্যাঁ, জলই তো। শুধু তাই নয়, জলে কেমন পাক পাক গন্ধ। ঠিক যেমন ওই পুকুরে হয় সেই রকম। তুমি বুঝি পুকুর থেকে জল এনে ধোয়া মোছা করেছ? বিশু দাদু কোনো মতে বললেন, আমার পায়ে। এইটুকু বলেই নিজের পায়ের দিকে তাকালেন। পরিষ্কার আলোয় সেই ক্ষত যেন আরো দকদকে বলে মনে হলো। কি হয়েছে পায়ে? এই বলে রমাও ঘুরে তাকায় বিশু দাদুর পায়ের দিকে এবং আর্তনাদ করে ওঠে, হে কি হলো তোমার দাদা বাবু? কোথায় গিয়েছিলে? কি সব পুলিশ বাঁধিয়েছো তুমি? এই দাগ কি করে হলো তোমার পায়ে? হায় হায়, কি হলো? রমার কথার ধরনই স্পষ্ট বলে দিচ্ছে এই দাগ তার ভালো করেই চেনা। ত্রস্ত চোখে তাকিয়ে রয়েছে রমা। তার মুখ দিয়ে বাক্য স্ফূর্তি হচ্ছে না। বিশু দাদু কোনো ক্রমে রমাকে সবটা পরিষ্কার করে বলার চেষ্টা করেন। গতকাল বাড়ি ফেরার সময় আমি গোবর মারিয়ে ফেলি। ভেবেছিলাম ওই পুকুরটায় পা ধুয়ে ঘরে ঢুকবো, কিন্তু পুকুরে পা দেওয়া মাত্র পায়ে কেমন একটা জ্বলুনি শুরু হলো। খানিক পরে কমেও গেল। ভাবলাম হয়তো নোংরা জল, সেই কারণেই। কিন্তু উঠে দেখি এই অবস্থা। দাদাবাবু, তুমি আজ অফিস যেও না দাদাবাবু। আমি চটপট কাজগুলো সেরে নি, তারপর তোমায় এক জায়গায় নিয়ে যাবো দাদাবাবু। কোথায় নিয়ে যাবে? একজনের কাছে। ধরো তোমার পায়ের চিকিৎসা করাতেই নিয়ে যাব। কার কাছে? তিনি বুঝি ডাক্তার? না, ডাক্তার নন, তবে তুমি বিশ্বাস করো, একবারটি আমার সাথে চলো না দাদাবাবু, চলো না। আরে না না, আমি ডাক্তার দেখিয়ে নেব খন। তোমার কি মনে হয় দাদাবাবু, তোমার এই রোগ কোনো ডাক্তারে সারাতে পারবে? একটা কথা ভেবেছ, পুকুরে পা ডোবালে আঁচড় লাগে কিভাবে? রমার কথায় বিশু দাদু চুপ করে গেলেন। পায়ের ব্যথা খুব অল্প সময়ের মধ্যেই এমনভাবে বেড়ে চলেছে, তাতে বিছানা থেকে নামাটাই দুষ্কর হয়ে দাঁড়াচ্ছে। হাঁটা চলা তো দূরের কথা, খাটে বসেই প্রাতরাশ করলেন বিশু দাদু। তারপর রমার কাঁধে ভর দিয়ে খুব কষ্ট করে নামলেন খাট থেকে। পায়ে চটি গলাবার অবস্থা নেই। এদিকে খালি পায়ে তো আর রাস্তা দিয়ে অতটা চলা সম্ভব নয়। রমাই বুদ্ধি করে একটা পরিষ্কার বড় ন্যাকড়া দিয়ে পুরো পায়ের পাতাটায় খুব ভালো করে মোটা করে জড়িয়ে দিল। রমার উপর দেহের প্রায় পুরো ভরটাই ছেড়ে দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে গন্তব্যে গিয়ে পৌঁছলেন বিশু দাদু। রাস্তায় আস্তে আস্তেই রমা তাকে বিষয়টা খুলে বলল, আমরা এখন সিদ্ধিনাথ সোম ঠাকুরের কাছে যাচ্ছি। গায়ের মানুষের কাছে তিনি সিদ্ধ বাবা। তা সেই সিদ্ধিনাথ সোমের কাছে পৌঁছতে বিশু দাদুর প্রাণ বেরিয়ে যাওয়ার দশা। কিন্তু পৌঁছানোর পর জায়গাটা দেখে প্রশান্তিতে তার মন জুড়িয়ে গেল। বিশাল এক বটগাছ, একটা ঝকঝকে তকতকে মন্দির, চারিদিকে বটের ঝুড়ি। সেই মন্দির আর বটগাছের মাঝেই ছোট্ট একটা পাকা বাড়ি। চারিদিক একেবারে ফাঁকা ধুধু করছে। সেখানেই সেই ভদ্রলোকের বাস। বিশু দাদুকে একটা মোড়ার উপর বসিয়ে রমা প্রথমে বিশু দাদুর সাথে সিদ্ধিনাথের পরিচয় করিয়ে দিল। তারপর সেই সবটা খুলে বলল তাকে। এদিকে বিশু দাদু এক দৃষ্টে দেখে চলেছেন সিদ্ধ বাবাকে। ফর্সা সৌম্য চেহারা, ঘাড় অবধি চুলে পাক ধরলেও
তাকে তেমন বয়স্ক লাগছে না। পরনে ধবধবে পাজামা পাঞ্জাবি। চুপচাপ সবটা শুনলেন সিদ্ধিনাথ। তারপর মৃদু হেসে বললেন, আমি ওই ক্ষত দেখেই বুঝতে পেরেছি। আমি এবার বিশুবাবুর সাথে একটু কথা বলবো। আসলে কয়েকটা জিনিস জিজ্ঞাসা করার আছে আর কি। আপনাকে উঠতে হবে না বিশুবাবু, আপনি বসুন। আপনি কোমরে পা দিয়ে পুকুরে সেই পা ধুতে গিয়েছিলেন, তাই তো? একটা পাই জলে ডুবিয়েছিলেন তো? আগে হ্যাঁ, পায়ের পাতাটা শুধু ধুতে গেছিলাম, আমি জলে নামিনি। না মানে আমি বলছি অভ্যাসবশত অনেকে একটা পা ধোয়ার পরও আর একটা পা ধোয়, তেমন কিছু করেছিলেন কি? আগে না, 2 পা ভেজাইনি। বেশ। এর আগে কখনো ওই পুকুরে নেমেছিলেন, ধরুন স্নান টান করতে? আগে না, কখনো নামিনি, কারণ সেই ছোটবেলায় সাঁতার শিখেছি, বহুদিন অভ্যেস নেই, দম পাবো না। কখনো পুকুর পাড়ে মল মূত্র কিছু ত্যাগ করেছিলেন? না না, একদমই না, তবে হাত ধুয়েছিলাম একবার। সেটা কি এঁটো হাত ছিল, আমিষের এঁটো? না, আমিষের নয়। একবার রসগোল্লা খেতে খেতে বাড়ি থেকে বেরিয়ে পুকুর পাড়ে ঘুরছিলাম, হাত চ্যাট করছিল, তাই পুকুরের জলে ধুয়েছিলাম। তারপর কি হাতে কোনো জ্বালা বা চুলকানি কিছু অনুভূত হয়েছিল? তেমন তো কিছু বুঝিনি সেই সময়। বাসি কাপড় চোপড় নিশ্চয়ই কাচেননি কখনো পুকুরে? না না, ওই পুকুরের জল তো ব্যবহারই করা হয় না গুরুদেব। বেশ, তা আপনি এখানে আর কতদিন আছেন? তাও ধরুন আরো 3-4 তো বটেই। বিশুদাদুর উত্তর শুনে সিদ্ধিনাথ বেশ খানিকক্ষণ ধরে চুপচাপ বসে কি যেন ভাবলেন। তারপর উঠে ভিতরের ঘরে চলে গেলেন। বিশুদাদু তো কিছুই বুঝতে পারছেন না কি হতে চলেছে। তিনি জিজ্ঞাসু দৃষ্টিতে রমার দিকে তাকালেন। রমা হাত তুলে তাকে আশ্বাস দিল। মিনিট 15 পরে বেরিয়ে এলেন সিদ্ধিনাথ। তার হাতে একটা পাথরের বাটি। বাটিটা বেশ ছড়ানো আর বড়, আর অন্য হাতে একটা কাগজের বাক্স। তিনি সোজা গিয়ে বিশুদাদুর ঠিক সামনে মেঝেতে বসে পড়লেন। দুটো বাটির মধ্যে একটার ভিতরে রয়েছে সবুজ রঙের কিছু বাটা, কোনো শাক বা পাতা বাটলে যেমন হয়। অন্যটায় হলুদ রঙের কিছু বাটা, ঠিক কাঁচা হলুদ। প্রথমে হলুদটা, তারপর সবুজটা, দুটো মিশ্রণই মোটা করে পায়ের পাতায় ঠিক আঁচড়টার উপর প্রলেপ দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন সিদ্ধিনাথ। দেখা গেল কিছুক্ষণ পরে থেকেই ক্রমশ শুকিয়ে যাচ্ছে জিনিসটা। শুকিয়ে একেবারে খটখটে হওয়ার আগেই বাক্সটা খুলে একটা ধবধবে সাদা ব্যান্ডেজের মতো কিছু বের করলেন সিদ্ধিনাথ। তারপর পাটা যত্ন করে বেঁধে দিলেন। তার উপর দিয়ে রমার বেঁধে দেওয়া কাপড়টাও বেঁধে দিলেন, যাতে কোনোভাবে ব্যান্ডেজটা ময়লা না হয়। তারপর বিশুদাদুকে বললেন, আপনি তো বললেন আরো 3-4 থাকবেন এখানে, তো যেদিন ফিরবেন সেটা 4 দিন হোক কি 3-5 যাই হোক, যেদিন ফিরে যাবেন সেদিন এটা খুলবেন। তারপর আপনি এখন যেই বাড়িতে রয়েছেন সেখান থেকে বাঁ দিক ঘেঁষে 30 মিটার মতো দূরে মাটিতে পুঁতে দিয়ে যাবেন। বারবার বলে দিচ্ছি, কিন্তু যেদিন ফিরে যাবেন সেই দিনই খুলবে, তার আগে কিন্তু একেবারেই নয়, বা ওটা পায়ে বাঁধা অবস্থায় এই জায়গা ছাড়বেন না। সিদ্ধিনাথকে তাঁর সাম্মানিক দিয়ে তাকে প্রণাম করে রমার সাথে ফিরে এলেন বিশুদাদু।
এই কথা মানতেই হবে যে রমা তাকে সত্যি দাদার মতন দেখত। বলতে গেলে রমার যত্নেই বিশু দাদু অনেকটা সুস্থ হয়ে উঠলেন রাত্রের মধ্যেই। রমা সেদিন পুরো দিনটাই থেকে যায় বিশু দাদুর সাথে। রাত্রে বিশু দাদুকে খেতে দিয়ে তবে বাড়ি যায় সে। দুপুরবেলা আতপ চালের হালকা ভাত, ঘি, কাঁচা লঙ্কা, কাঁচকলা সিদ্ধ আর আলু ভাজা খেয়ে বিশু দাদু একটু ঘুমিয়েও নিলেন। তার আগে পায়ের ক্ষত বাঁচিয়ে স্নান করেছেন। পায়ের ব্যথাও অনেকটাই কমে গিয়েছিল, কিন্তু তখনও আরো কিছু ঘটা বাকি ছিল। সারাটা বিকেল পিঠে বালিশের ঠেসান দিয়ে আরাম করে বসে রইলেন বিছানায়। রমা চা করে দিল, আলুর পকোড়া ভেজে দিল সেই সাথে। বিশু দাদুকে অনেকটা সুস্থ দেখে রমার নিজেরও খুব ভালো লাগছে। সে বিশু দাদুর সাথে নিজের দেশ গাঁয়ের গল্প করতে করতে চটপট দুটো রুটি সেঁকে ফেলল। দুধ জাল দেয়। তারপর বিশু দাদুকে যত্ন করে সব খাইয়ে রাত্রের বাসন কোসন মেজে বাড়ির জন্য রওনা দেয়। তবে যাওয়ার আগে কিছু কথা বিশু দাদুকে জানিয়ে গেল। কেন ওই পুকুর অভিশপ্ত, কি আছে ওই পুকুরে। বিশু দাদু সবটা শুনলেন ঠিকই, কিন্তু তা নিয়ে আর বিশেষ মাথা ঘামালেন না। নিশ্চিন্ত হয়ে রাত্রে শুয়ে পড়লেন। কতক্ষণ ঘুমিয়েছেন তা বলতে পারবেন না। ঘুম ভাঙল একটা বামা কণ্ঠের ডাকে। কে যেন বলছে, এসো এসো আমার সাথে, এসো এসো। সেই কণ্ঠস্বর কয়েকবার শুনেই বিশু দাদুর চিনতে বাকি রইল না। মনে পড়ে গেল তার আগের রাত্রের কথা। তখন ঠিক কি যে বিশু দাদুর হয়ে গিয়েছিল তা তিনি আজও জানেন না। একটা বুনো রাগ ঝলসে উঠল মাথার ভেতরে। নির্ঘাত কেউ বদমায়েশি করে ভয় দেখাচ্ছে। দাঁড়াও বাছধন, দেখাচ্ছি মোচা তোমায়। এই বলে বিশু দাদু বিছানা ছেড়ে নেমে পড়লেন। এক পায়ে জুতো পরে অন্য পাটাও ঠেলে ঢোকালেন জুতোর ভিতর। দরজার পাশে রাখা মোটা সোটা লাঠিটা নিয়ে দরজা খুলে বেরিয়ে এলেন বাইরে। যতটা সম্ভব তাড়াতাড়ি ওর ঘরের জানালার বাইরেটা চলে গেলেন। কিন্তু কোথায় কে? কেউই তো নেই। কিন্তু সামনের দিকে তাকাতেই তিনি চমকে উঠলেন। যাকে দেখলেন তাকে দেখে আর যাই হোক প্রেতিনী বা শঙ্খচূর্ণিকা বলে মনে হলো না তার। বছর 22-23 এক তরুণী। সাজসজ্জা দেখে তো মনে হচ্ছে নববিবাহিতা, একেবারেই নতুন বউ। এত রাতে এখানে কি করছো? দেখে তো নতুন বউ বলে মনে হচ্ছে তোমায়। কাদের বাড়ির বউ তুমি? একা একা এই গভীর রাতে বাড়ি ছেড়ে বেরিয়েছো কেন তুমি? বউটা কোনো উত্তর দিল না। উল্টে পিছন ফিরে সোজা হাঁটা দিল পুকুরের দিকে। সর্বনাশ, ও পুকুরে নামবে নাকি? ওই পুকুরে যে নামা বারণ। আহারে, নতুন বউ তো হয়তো জানে না কিছু। বিশু দাদু চিৎকার করতে করতে অনুসরণ শুরু করলেন তাকে। ও মেয়ে দাঁড়াও, ওই পুকুরের ধারে খবরদার যেও না যেন। কিন্তু 2 পা এগিয়েই বিশু দাদু টের পেলেন তার মাথাটা ভয়ঙ্কর ঝিমঝিম করছে। চোখ বন্ধ করে ফেললেন তিনি। ঠিক তক্ষুনি কান ফাটানো ঢাকের আওয়াজে বিশু দাদু একেবারে দিশাহারা হয়ে পড়লেন। তখন চোখ খোলারও শক্তি নেই তার। ঠিক এমন সময় তার শ্রবণ যন্ত্রের পাশাপাশি দৃষ্টিশক্তিকেও উজ্জীবিত হয়ে উঠতে হলো। চোখ বন্ধ রেখেও তিনি পরিষ্কার দেখতে পেতে লাগলেন পরপর ভেসে ওঠা কিছু দৃশ্য।
চারিদিকে কত আলো জ্বলছে, ঢাকের নিনাদে কান পাতা দায় হয়ে উঠেছে। সেই সাথে ঘণ্টা, কাঁসর, শঙ্খ, উলুধ্বনির শব্দ ভেসে আসে। চারিদিকে মানুষজনের ভিড় ঠিক ঠিক করছে। কোথাও কোনো পুজো টুজো হচ্ছে নাকি? কিসের পুজো? কোন ঠাকুরের পুজো? কিসের পুজো তাও একটু পরে দেখতে পেলেন বিশুদাদু। আর তা দেখে তার গা হাত পা ঠান্ডা হয়ে গেল। কোনো দেব দেবীর মূর্তি বা ছবি বা কোনো ঘট নয়, পুজো হচ্ছে স্বয়ং মানুষের, একটা বাচ্চা মেয়ে। বিশাল বড় একটা গর্তের মধ্যে তাকে বসিয়ে রাখা হয়েছে। ঠিক গর্ত নয়, মনে হচ্ছে কিছু একটা উদ্দেশ্যবশত অনেকটা জায়গা খুঁড়ে ফেলা হয়েছে। তার মধ্যেই বসে রয়েছে বাচ্চাটা। তার পরনে রক্তবর্ণ কাপড়, কপালে লাল সিঁদুরের টিকা। বাচ্চাটা কেমন যেন একটা ঘোরের মধ্যে। কি করতে চাইছে ওরা বাচ্চাটাকে নিয়ে? ওকে কি বলি দেবে নাকি? বিশুদাদু চিৎকার করে উঠতে গেলেন, কিন্তু তার গলার স্বর ওই তীব্র শব্দের আড়ালে কোথায় যে হারিয়ে গেল। বিশুদাদু নিরুপায়ের মতো শুধু দেখে যেতে লাগলেন। আরো বেশ কিছুক্ষণ ধরে চলল এই পুজো। সাথে সমান তালে বাজল ঢাক, ঘণ্টা, শাঁখ, কাঁসর। তবে খুব বেশিক্ষণ নয়। এক সময় হঠাৎ সমস্ত বাজনাই থেমে গেল। সকলে ওই বড় খোঁড়া জায়গাটা ঘিরে গোল হয়ে দাঁড়িয়েছে। কেমন সোঁদা সোঁদা গন্ধ উঠছে। বৃষ্টিতে মাটি ভিজলে যে গন্ধ ভাসে বাতাসে, এটা তো সেই গন্ধ। গন্ধের উৎস টের পাওয়া গেল অল্প কিছুক্ষণের মধ্যেই। সেই বড় গর্তটা ক্রমশ ভরে উঠছে জলে। এতক্ষণে জায়গাটাকে খুব ভালো করে চিনতে পারলেন বিশুদাদু। সেই পুকুরটা। কিন্তু বাচ্চাটা ডুবে যাচ্ছে তো, ওকে কেউ তুলছে না কেন? পুনরায় আর্তনাদ করে উঠতে গেলেন বিশুদাদু। কিন্তু তার আর্তনাদটা কুসংস্কারে ভরা মানসিকতার কদর্য সেই মানুষগুলির সারিবদ্ধ জটলার ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে এল। এবং সেই সাথে বিশুদাদুর চোখের সামনে খুব স্পষ্টভাবে ভেসে উঠল একটা মুখ, রমার মুখ। রমা তো তাঁকে সবটাই বলেছিল। এই সমস্ত দৃশ্যগুলি তাই বিশুদাদুরও খুব চেনা। মাথাটা আবার ঝিমঝিম করতে শুরু করেছে। জ্ঞান হারালেন কি বিশুদাদু? আর কিছু মনে পড়ছে না তার। জ্ঞান যখন ফিরল তখন তিনি শুয়ে আছেন পুকুর পাড়ে। শুয়ে শুয়ে প্রথমেই টের পেলেন তার শরীরের নিচের ভাগটা, অর্থাৎ কোমর থেকে পা ভেসে রয়েছে জলে, আর ঊর্ধ্বাঙ্গ রয়েছে স্থলে। চোখ খুলে দেখলেন তাকে ঘিরে রয়েছে চারটি মুখ। সিদ্ধিনাথ, গ্রামের মোড়ল মশাই, রমা আর তার ছেলে। তোমায় আমি বারণ করেছিলাম দাদাবাবু, রাতে কোথাও কোনো রকম শব্দ পেলে, কেউ জাগলে খবর দিয়ে উঠবে নে। বলো বারণ করিনি? তুমি কেন কথা শুনলে না দাদাবাবু? কত বড় বিপদ আজ হয়েছে তো বলো দেখি। ও তো সব রকমের লোভ ধরতে জানি, কথাও তো তোমায় বলেছিল। উপস্থিত সকলের সাহায্যে বিশুদাদু উঠে বসতে মোড়ল মশাই বললেন, আপনার ভাগ্য ভালো যে সিদ্ধ বাবার ওই জড়িবুটি আপনার পায়ে বাঁধা ছিল, নইলে আপনারও অবস্থাও আজ তাপসী গগন ওদের মতনই হতো। টেনে নিয়ে গেছে বটে, তবে কিচ্ছু করতে পারেনি। আসলে কি জানেন বিশুবাবু, বেশ অনেক বছর আগে এই গাঁয়ে ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা। সেই বছর খরায় নষ্ট হয়ে যাচ্ছিল সমস্ত ফসল,
পুকুর, কুয়ো, নদী সব শুকিয়ে খটখট করছে। তখন কার বুদ্ধিতে জানি না একটা ছোট্ট বাচ্চাকে আর বলতে ইচ্ছে করছে না বিশুবাবু। তা মোড়ল মশাইয়ের বলতে ইচ্ছা করুক আর না করুক, বিশুদাদু যে সবটাই জানেন, তিনি যে একটু আগে সচক্ষে সবটা দেখেছেন। ওই বাচ্চাটা আজও আছে জলের নিচে যক্ষ হয়ে। সে ধরতে পারে হরেক রকম রূপ। তাপসী, গগন এদের মৃত্যুর জন্যেও সেই দায়ী। যাই হোক, বিশুদাদুকে বাড়িতে পৌঁছে দিয়ে বিদায় নেওয়ার আগে সিদ্ধিনাথ বলে গেলেন, যাওয়ার দিন পায়ের বাঁধনটা খুলবেন, মনে আছে তো? ভিজে গিয়েছে ঠিকই, তবে খোলা যাবে না কিন্তু এখন। রোদে বসুন, শুকিয়ে যাবে। এরপর সম্পূর্ণ সুস্থ হয়ে বিশুদাদু বাড়ি ফেরার দিন সিদ্ধিনাথের নির্দেশ অনুসারে সব কাজ ঠিকঠাক সেরে তবে সেই গ্রাম ছেড়েছিলেন। তবে একা নন, সঙ্গে এনেছিলেন রমা আর তার ছেলেকে। রমা খুব অল্প বয়সে বিধবা, একটিই ছেলে। তার না ছিল নিজস্ব বাড়িঘর, না ছিল বাঁচার জন্য পর্যাপ্ত পরিমাণ অর্থ। ভাসুরের বাড়িতে মায়ে পোয়ে লাথি ঝাঁটা খেত। কলকাতায় ফিরে সেই ছেলেকে বিশুদাদুই মিশনারি স্কুলের বোর্ডিংয়ে দিয়ে দিয়েছিলেন। সেই ছেলে এখন কলকাতার বাইরে থাকে, ভালো চাকরি করে। আর রমা রয়ে গেলেন কলকাতাতেই। ঠিক আছে দাদু, আমি আর ওই রাস্তা ধরে বাড়ি ফিরবো না। কে জানে, হয়তো সেখানে কোনো যক্ষ লুকিয়ে থাকতে পারে। থাকতেই পারে, সবই সম্ভব। তাই ভাবিয়া করিও কাজ। শুনছিলেন আমাদের আজকের গল্প জখ পুকুরের জোকাবাড়ি। গল্পকার উপাসনা রায় চট্টোপাধ্যায়, গল্প পাঠে সায়ন, গল্পের সূত্রধার আমি পার্থ। বিশুদাদুর ভূমিকায় রূপঙ্কর, অন্যান্য চরিত্রে খুশি, অর্ণব, অনুশ্রী, বিশ্ব, সূর্য, বর্ণালী, শিলাজিৎ ও দীপঙ্কর। আবহে সূর্য ও সায়ন, প্রচ্ছদ মুরালি। পর্ব পরিচালনায় আর্গন প্রোডাকশন। আমরা অশেষ ধন্যবাদ জানাই শ্রীমতী উপাসনা রায় চট্টোপাধ্যায়কে আমাদের এই উদ্দেশ্যে পাশে থাকার জন্য। কেমন লাগলো আমাদের গল্প জানান আমাদের কমেন্ট বক্সে। ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিন। আমাদের গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। আবার একটি নতুন গল্প নিয়ে আমরা ফিরছি খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য বি সেফ অ্যান্ড স্টে কানেক্টেড।